সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আলামিন। আমার বাম দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু। দর্শক, দুজন অতিথির মুখ থেকে ফ্যাসিবাদ নিয়ে শুনব। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 25 মে 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 85টি মামলা প্রত্যাহারের আবেদন হাজী সেলিমের। 2012 সাদা পোশাকে পুলিশ আতঙ্ক। 2013 আসিফ নজরুলকে প্রাণনাশের হুমকি। 2014 বাংলাদেশ সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে বিজেপির ইঙ্গিত। 2015 শেরপুরে আদালত থেকে পালিয়েছে হত্যা মামলার প্রধান আসামি। 2016 গ্রেপ্তারের কারণ জানাতে হবে, রিমান্ডে নির্যাতন নয়, হাইকোর্ট। 2017 অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বিদেশিরা। 2018 বাংলাদেশ ভারত সম্পর্কের সোনালী অধ্যায় চলছে, মোদি। 2021 পাসপোর্টে ইসরায়েল প্রসঙ্গ বাদ পড়ায় হতাশ ফিলিস্তিনি দূত। 2022 রাজধানীতে রিজভির নেতৃত্বে বিএনপির মশাল মিছিল। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনব অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি 2009 সালের একটি সংবাদের শিরোনাম, 85টি মামলা প্রত্যাহারের আবেদন হাজী সেলিমের। আলোচিত ঢাকার এমপি আওয়ামী লীগ দলীয় যে সরকার ক্ষমতায় আসে সেই 85টি মামলার খুনি দুর্নীতিবাজদের ক্লিনচিট দিয়েছিল, সেই সরকার কি মাফিয়া সিন্ডিকেটের অভিভাবক নয়? এবং রাজনৈতিক বিবেচনায় মামলা কিন্তু নতুনও নয়। হাজী সেলিম শুধু 85টি মামলার জন্য নয়, হাজী সেলিম থেকে শুরু করে মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া থেকে শুরু করে যারা আছে নিজেও এবং শেখ হাসিনার নিজের তখনকার সময় 24টি, শোনা যায় আরও অধিক ছিলেন আর কি, ওগুলো বাদ বাকি এগুলো হাইট করেছেন আর কি। 24টি মামলা প্রত্যাহারের জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছে। হাজী সেলিম ব্যক্তিগতভাবে আবেদন করে মামলাগুলো প্রত্যাহারের জন্য আবেদন করেছিল। অন্য যারা আছে এরা কেউ আবেদনও করেনি। এদের পক্ষে স্বইচ্ছায় রাষ্ট্র দাঁড়িয়ে, এবং কখনো কখনো শোনা যায় যে রাষ্ট্রের যে সর্বোচ্চ আমাদের আইনের যে এবং দণ্ডিত অবস্থায় মন্ত্রীও ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এবং মহিউদ্দিন খান আলমগীর সহ আরো যারা ছিলেন, এদের ব্যাপারে তখন কিন্তু একটা সুমিটো জারি করার কথা ছিল। এটা না করে প্রকারান্তরে তাদেরকে ওখানে মানে ইনফ্লুয়েন্স করা হয়েছে, এবং কখনো কখনো এদেরকে বলা হয়েছে যে মামলাগুলো আছে সেই প্রকৃতপক্ষে সেই মামলাগুলো সঠিক নয়, এরকম করে তাদেরকে ইনক্রিজ করা হয়েছে ওখানে। এখন যে জিনিসগুলো আসছে না, এখন হাজী সেলিমের মামলা হলো 85টা, অন্য যারা আছেন তাদের প্রত্যেকের এরকম 85, 70, 80, 20, 50 111 সরকারের মামলা, 111 সরকারের পূর্বেরও মামলাগুলো ছিল যেগুলো নিয়মিত মামলা ছিল। সেই সমস্ত মামলাগুলোকে এক আদেশে 2 আদেশে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। এটা কাদের জন্য করা হয়েছে? তৎকালীন সময়ের যারা সরকারি দল ছিলেন, শাসক দল ছিলেন, তাদের জন্য, তাদের নেতাকর্মীদের জন্য, তাদের মন্ত্রীদের জন্য, তাদের এমপিদের জন্য। এটা কিন্তু বিএনপি নেতাকর্মীদের জন্য করা হয়নি। তাই যদি হতো তাহলে বেগম খালেদা জিয়ার নামের যে মামলা, সেই মামলাগুলো তো 111 মামলা ছিল। রাষ্ট্রীয়ভাবে মামলাগুলো প্রত্যাহারের জন্য যখন ব্যবস্থা করা হয়, এটা সকলের জন্য করা হবে। রাষ্ট্রীয়ভাবে মামলাগুলো যখন সরিয়ে নেওয়ার জন্য বলা হবে, কিংবা এগুলাকে যখন বন্ধ করে দেওয়ার জন্য বা এগুলো না চালানোর জন্য যখন সিদ্ধান্ত হবে, এটা সকলের জন্য করা হবে। কিন্তু এটা করা হয়েছে কাদের জন্য? বিএনপি বাদ দিয়ে আদার যারা আছে তাদের জন্য করা হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের জন্য করা হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগকে এখান থেকে মুক্ত করতে হবে, এর দায় মুক্ত করা হয়েছে। প্রকারান্তরে বিএনপি নেতা থেকে শুরু করে বিএনপির সমস্ত কর্মীদের পর্যন্ত এই মামলাগুলোকে চালু করা এবং পর্যায়ক্রমে এই মামলাগুলো বেড়েই চলেছে। খালি বেড়েই চলেছে না, এই মামলাগুলোকে তারা
জানতো যে এই মামলাগুলো মিথ্যা, এই মামলাগুলো Meritless ভুয়া, মামলা। এগুলা কোনো মেরিট ছিল না। কিন্তু এই মামলাগুলোকে মেরিট করার জন্য, এই মামলাগুলোকে ভ্যালিড করার জন্য তৎকালীন সময়ের সরকার যা যা করার তাই করেছে। এবং ওই সময় সরকারিভাবে আমরা যেটাকে বলি যে আদালতের যে চেয়ারটা, সেই চেয়ারটাকে বলা হয় সর্বোচ্চ সম্মানিত পদ। সেই পদগুলোতে যারা অলঙ্কিত ছিলেন তারা যখন দেখতে যে সরকার মনোভাব চেষ্টা করেছে যে এই মামলাগুলা প্রকৃতপক্ষে রায়টা কি ধরনের হতে পারে, কারণ সরকার কিন্তু জানতে যে মামলাগুলো ভুয়া, ওই বিচারক যাতে মামলার রায়টা মানে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যায় বা সরকারের পক্ষে যায়, এইরকম করার জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছিল বিভিন্ন এজেন্সির মাধ্যমে, সরকারের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে। এবং এখানে শুধু সরকার একা জড়িত ছিল না, 24-এর নির্বাচনের আগে প্রচুর নেতাদেরকে দ্রুত রায় দিয়ে শুধু রায় দেওয়া হয়েছে না, রায় দেওয়ার মধ্যরাত আগে পর্যন্ত রায় দেওয়ার আগ সাক্ষী গ্রহণ পর্যন্ত করা হয়েছে। গভীর রাত পর্যন্ত কোর্টের কার্যক্রমগুলো চলতো, যেটা পৃথিবীর কোথাও নাই, বাংলাদেশে তো নাই, পৃথিবীর কোথাও ছিল না। কিন্তু হ্যাঁ, বাংলাদেশে উদাহরণ সৃষ্টি করেছে শেখ হাসিনার সরকার, এটা দেখাই দিয়েছে, বিগত ফ্যাসিস্ট সরকার এগুলো দেখিয়ে দিয়েছে কি কারণের জন্য? বেগম জিয়ার যেদিন শাস্তি হলো, বেগম জিয়াকে যেদিন সাজা দেওয়া হলো মিথ্যা মামলায়, এই মামলার 3 দিন আগে থেকে সরকারি দলের নেতাকর্মীরা বলতেছিল যে খালেদা জিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে। তার মানে কি এই মামলাগুলো ছিল টোটালি সাজানো। এই শাস্তিগুলো দলীয় ফোরামে মিটিং করে দলীয় সিদ্ধান্ত। ফোরামে মিটিং করে ওইখানে রাষ্ট্রের সমস্ত মেকানিজম সাথে যারা জড়িত থাকে তাদেরকে সাথে নিয়ে শেখ হাসিনা গণভবনে মিটিং করেছে। মিটিং করে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা, আইন সচিব এবং আইন মন্ত্রী এদেরকে নিয়ে বসে মামলার রায় কি ধরনের হবে তার একটা ডিকটেশন দিয়ে দিত, সেই ডিকটেশন অনুযায়ী মামলার রায় সাজাগুলো দেওয়া হতো। তো সুতরাং এটা বলা হবে যে এটা তো শাসক শুধু ট্রায়াল ছিল, এগুলা যেটা যাবে না, এটা ক্যাঙ্গারু কোর্ট ছিল। এই ক্যাঙ্গারু কোর্ট বাংলাদেশের পৃথিবীর কোথাও না থাকলেও বাংলাদেশে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য, এই ফ্যাসিস্টের কিন্তু পতন ঘটেছে, কিন্তু যে কালো অধ্যায়গুলো তারা সৃষ্টি করেছে এটা বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে স্মরণ রাখবে। কিন্তু আবার এ কথাও সত্য, আওয়ামী লীগ কিন্তু এই যে অকামগুলা করেছে, কুকাজগুলা করেছে, যে সমস্ত বাজে দৃষ্টান্ত বাংলাদেশে করেছে, বিশেষ করে আইন অঙ্গন নিয়ে, এক ন্যূনতম কোনো অনুশোচনা বোধ তাদের ভিতরে এখন পর্যন্ত কাজ করে নাই। সেটি সঠিক হয় যে একেবারে ক্ষমতার জোরে সেই মামলাগুলো বাতিল করেছিল নির্বাহী আদেশের মাধ্যমে বলেন বা আবেদনের মাধ্যমে। তাহলে যে সেই মামলাগুলো ঘটনা যদি সত্যি হয়, সেই মামলাগুলো তো পুনরুজ্জীবিত হওয়া উচিত। আপনি কি মনে করেন যে এখন যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন এরা তো একটা ইন্টেরিয়র গভর্নমেন্ট, এটা কিন্তু আসলে এরা নানান দিক বিভিন্ন রকমের এদের অনেক চাপ, অনেক কাজ। চাপ এবং নানা দিক ঝামেলার মধ্যে জড়িয়ে গিয়ে এরা আসলে প্রকৃতপক্ষে কি করবে করবে না, এটার আসলে কোনটার মানে প্রায়োরিটি, যেটা প্রায়োরিটি বেসিস যে কাজগুলো করে এটা আসলে নির্ধারণ করা তাদের জন্য একটা কঠিন হয়ে ধরেছে। এরপর আমরা চেষ্টা করব, আমরা বলবো সরকারকে যে সরকারের উচিত, সরকার যদি প্রকৃতপক্ষে আইনের শাসনের প্রতি তারা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং চায়, যে চেতনাকে ধারণ করে, যে স্পিডকে ধারণ করে 24-এর যে অভ্যুত্থান করেছে, সেই অভ্যুত্থানের মূলত কিন্তু এরা হলো সুবিধাভোগী। এই সুবিধাভোগী যদি তারা হয়ে থাকে, 24-এর আন্দোলনের ফলে কিন্তু আজকে এদের সৃষ্টি হয়েছে, হাসিনার পতন ঘটেছে, এদের আগমন ঘটেছে। এরা যদি প্রকৃতপক্ষেই মনে করে যে একটা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বা সরকারকে উৎখাতের মাধ্যমে আমাদেরকে যখন রাষ্ট্র ক্ষমতা বাংলাদেশের জনগণ দিয়েছে, সুতরাং ফ্যাসিস্টের যে সমস্ত অপকর্মগুলো আছে, যে সমস্ত কুকাজগুলো আছে, সেই কুকাজগুলার বিচার করা এবং যে সমস্ত অন্যায় অত্যাচারগুলো করেছে সেই অত্যাচারগুলোকে সামনে নিয়ে এসে তাদেরকে উপযুক্তভাবে আইনের আওতায় এনে শাস্তির বিধান করা আর কি। কারণ আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই, তৎকালীন আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক সাহেব। আনিসুল হকের কিন্তু একটা বড় ধরনের একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে এবং আইনগত আইনের যে অঙ্গন, যেটা এই অঙ্গনের এই মামলা যখন খারিজ হয় তখন আইনমন্ত্রী ছিলেন না ব্যারিস্টার শফিক সাহেব। তখন কিন্তু একটা জিনিস দেখেন, তখন কিন্তু একটা দুইটা মামলায় কিন্তু দেখবেন তখন অন্য অপোজিশনের লোকজনদেরকে কিন্তু দেওয়া হয়েছিল, কিন্তু উনি যাওয়ার পরে যেটা ঘটলেন সেটা আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, এটি হ্যাঁ কামরুল এবং আপনার এই আনিসুল হকের বাবা কিন্তু বাংলাদেশের প্রথিতযশা আইনজীবী ছিলেন, আপনারা জানেন সিরাজুল হক সাহেব। এনাদের কিন্তু আইন অঙ্গনে একটা ভালো একটা উজ্জ্বল ভূমিকা ছিল এবং উজ্জ্বল একটা কি বল ভাবমূর্তি ছিল। সেই ভাবমূর্তিটাকেও নষ্ট করেছে দলীয়ভাবে, এমনভাবে তারা জড়িয়ে গেছিলেন যে আইনের ক্ষেত্রে কখনো কখনো কিন্তু আইনজীবীরা বলেন যে ক্লায়েন্ট আমার কাছে সবার ঊর্ধ্বে। এরা কিন্তু কোনো আইন আসামিকে বা কোনো অপরাধীকে বা কোনো কাউকে এরা ক্লায়েন্ট হিসেবে গণ্য করে নাই, এরা গণ্য করছে দলগতভাবে। আওয়ামী লীগ কোনটা, বিএনপি কোনটা, বিএনপির বিরুদ্ধে নিয়ে বসে আওয়ামী লীগের পক্ষকে সার্ভ করার জন্য যা যা করার উনি তাই করেছেন। এবং উনি এক ব্যক্তিকে খুশি করেছেন, দলকে খুশি করেছেন, রাষ্ট্রীয় যে আইন ব্যবস্থা এটাকে ধ্বংস করে দিয়ে গেছে। মঞ্জু ভাই, আপনার কাছ থেকে শুনবে একই বিষয়ে। প্রফেসর আল-আমিন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, গত 15 বছরে শেখ হাসিনা রেজিমের সময় বিরোধী রাজনৈতিক মতাদর্শের যারা ছিল তাদের এমন কোনো নেতা নাই যাদের বিরুদ্ধে মিনিমাম মামলা নেই, বা এই মামলার পরিমাণ 600-700 বা কারোর 1000 আছে কিনা আমাদের জানা নেই, তবে কয়েক শত মামলার আসামিও আছেন। তারা তো সেই
সুযোগটি কি পেয়েছেন, সেটি কি পাওয়া উচিত কিনা? ওগুলো তো হয়রানিমূলক মামলা। দেখুন, আসলে একটা সরকার যখন ফ্যাসিস্ট হয় তখন তারা দেশের আইন কানুন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এমনভাবে প্রভাব বিস্তার করা যায়, তার সব কিছু কিন্তু সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা করেছে এবং আদালত অঙ্গনকে সবচেয়ে বেশি অপবিত্র করেছে। আপনি হয়তো এটাও জেনে থাকবেন যে যেই জায়গাটায় আপনি মানে বিচারককেও পর্যন্ত মানে যেভাবে তারা প্রধান বিচারপতিকেও একটা মানে ন্যায্য রায় দেওয়ার জন্য যে অবস্থা করেছে, এটা থেকে ক্লিয়ারলি বোঝা যায় যে আলটিমেটলি শেখ হাসিনা যেটা বলবে সেটাই ছিল আইন, আর অন্য কারো কিছু বলার কোনো সুযোগ ছিল না, মানে যুক্তি তর্কের কোনো সুযোগই ছিল না। এবং এটা যখন মানুষের বেসিক রাইটকে নষ্ট করে তখন কিন্তু তারা একটা জানান দেয় যে সারা পৃথিবীতে যে আমি আসলে এমন একটা জায়গায় যেতে চাচ্ছি যেটার পরিণতি কিন্তু আমরা এখন দেখলাম নিষিদ্ধ হয়েছে। শুধু নিষিদ্ধ না, আমরা চাই আজীবন প্রত্যেকটা মানুষ যাতে মনের ভেতর থেকে ঘৃণা করে। কারণ বিশেষ করে একটা প্রতিষ্ঠান, বাংলাদেশের বেগম খালেদা যে হচ্ছে একটা প্রতিষ্ঠান, কারণ উনি মানে গণতন্ত্রের জন্য আপোষহীনভাবে যে লড়াই করেছে, আমার জানা মতে সারা বিশ্বের এরকম কোনো নেতা আমি মনে হয় দেখিনি। এটা এই জন্যে বলছি কারণ আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশের পরপর 3 বারের প্রধানমন্ত্রী, তার নিজের নামে কিন্তু একটা জমি পর্যন্ত নাই। এত সৎ একজন রাজনীতিক মানুষ, শুধুমাত্র উনি কি যে আমি মানে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশে আমার ঠিকানা, বাংলাদেশে আমি থাকবো, এটার জন্য ওনার উপর যে অত্যাচারটা করা হয়েছে এই আদালত মানে অঙ্গনে প্রতিটা মানুষের মনে কিন্তু এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি রয়েছেন প্রফেসর ইউনূস, অবশ্যই উনি তো বয়োজ্যেষ্ঠ, তাকে কিভাবে আপনারা দেখেছেন যে মানে মানে আমি সব যদি বলি যে আসলে আদালত অঙ্গনটাকে এমনভাবে নষ্ট করেছে। কারণ একটা দেশের মানুষকে ধরেন মানে একদিনে তো এই ক্ষোভ জন্মায় না, এই যে লম্বা একটা সময়, প্রতিটা সময় মানুষ কিন্তু এই যে মানে ছাত্রদের ডাকে বলেন বা তাদের সাথে যে একটা ছাত্রর সাথে সাধারণ মানুষ সবাই যে একাকার হয়ে রাস্তায় নেমেছে, প্রত্যেকের ভিতরে কিন্তু অনেক বৈষম্য বলেন, বঞ্চনা বলেন, কষ্ট বলেন। প্রফেসর আলামিন, আপনার কাছে যেটি জানতে চাই যে এই যে রিজিম পরিবর্তনের পরে এই যে মামলার এইভাবে খারিজ করে নেওয়া বা মামলা প্রত্যাহার করে নেওয়া, এটি এই হাসিনা রিজিম পতনের পরে কি এই দৃশ্য বদলেছে? আমরা যদি মনে করি একটা হচ্ছে যে অন্যায়ভাবে দেওয়া, আরেকটা হচ্ছে যে আপনি জাস্টিস মেক শিওর করার জন্য। তো যে জিনিসটা ধরেন অন্যায়ভাবে দিয়েছিল, যেগুলো প্রত্যাহার হচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু মানুষের মনে কিন্তু সে ধরনের ক্ষোভ তৈরি হবে না। ধরেন যে মামলাগুলো যদি এখন সেই একইভাবে যদি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধরেন স্কোয়াশ করেই হচ্ছে, ডিউ প্রসেসে হচ্ছে। কিন্তু আমি ওইখানটা যাওয়ার আগে বলবো যে আসলে যেগুলো ষড়যন্ত্রমূলক সেখানে কিন্তু মানুষের মনে এটার জন্য কষ্ট বা দুঃখ বা ক্ষোভ জন্মাবে না। বাট যেগুলো শেখ হাসিনার সময় ছিল, প্রত্যেকটা মানুষের মনে কিন্তু অনেক মানে কত মানুষকে আমরা দেখেছি, বয়োজ্যেষ্ঠ মানুষ চোখের পানি ফেলছে যে বেগম খালেদা জিয়ার মতো একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ যে কখনো কোনো ইলেকশনে হারেনি, কেনার মতো মানুষ তো একেবারে হাত করা নিয়েই মরে গেল, মৃত্যুর পরে মামলা থেকে রিলিজ পেল। তো সেই জন্য আসলে আমরা আসলে এতটাই ব্যথিত ছিলাম, বা সত্যি কথা বলতে গেলে যে আমরা বাংলাদেশের মানুষের এটা সৌভাগ্যই বলবো যে মানে জুলাই বিপ্লবটা এসছিল, এবং এটার কারণে কিন্তু আমরা আবারও নতুন করে আইনের মানে যে শাসন দেশে আছে এটা প্রতিষ্ঠা করার ব্যাপারে প্রত্যেকের জায়গা থেকে সেটা নিয়ে আসলে কাজ করা উচিত। এখন রাজনৈতিক দল থেকে শুরু করে সমাজের যে বিভিন্ন স্টেক যারা রয়েছে তাদেরও কিন্তু এই বিষয়গুলো আসলে নিয়ে কাজ করা জরুরি। অবশ্যই অবশ্যই। প্রফেসর আলমিন, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। 2012 সালের খবর, সাদা পোশাকে পুলিশ আতঙ্ক, বিরোধী দলের নেতাকর্মীদের টার্গেট করে সাদা পোশাকধারী পুলিশ কি আসলে রাষ্ট্রীয় দমননীতি নাকি এক ধরনের ফ্যাসিস্ট কৌশল ছিল? এটি সাদা পোশাক বলে পুলিশটাকে টোটালি বিতর্কিত করেছিল। আপনি হয়তো পুরো বিষয়টা যদি খেয়াল করে দেখেন যে আপনি ধরেন এমনও আমরা দেখেছি পুলিশের সাথে হেলমেট বাহিনী আপনি তার মধ্যে নেমেছে, তার সাথে মানে পুলিশটাকে আপনি মানে পুলিশ যে একটা প্রতিষ্ঠান ছিল, পুলিশ যেটা প্রতিষ্ঠান ছিল এইটাকেই কিন্তু সবচেয়ে বেশি বিতর্কিত করে সত্যিকার অর্থে যারা পুলিশ ছিল তারাও কিন্তু লজ্জিত, ঘৃণিত, এবং তার জন্য বলা হচ্ছে পুলিশের পোশাক পরিবর্তন করো, নাম পরিবর্তন করো। কারণ মানুষের মনের ভিতরে পুলিশ সম্পর্কে এই ধরনের আতঙ্ক তৈরি করেছে। আর তার সবচেয়ে আতঙ্কিত জায়গা ছিল সাদা পুলিশ। যে কোনো সময় যে এটা আসলে কি পুলিশ কিনা, বা ছাত্রলীগের কোনো কর্মীকে পাঠিয়েছে কিনা, বা কাউকে কোনো তার নিজস্ব চাঁদাবাজ গোষ্ঠীর কাউকে পাঠিয়েছে কিনা, এটা তো মানুষ তখন যাচ করতে পারতো না। তাহলে এই যে একটা অবস্থা এবং মানুষকে প্রত্যেকটা এলাকা ভিত্তিক যে একটা আতঙ্ক তৈরির কৌশল ছিল, এটার কারণে কিন্তু মানুষের মনের ভেতরে মানে ঘৃণা, ক্ষোভ, দুঃখ, কষ্ট, এইসব কারণে কিন্তু এই যে আমরা এই জুলাই বিপ্লব দেখলাম, আগস্টে নতুন সরকার আসতে দেখলাম। তো তারপরে আমরা মনে করি এই জায়গাগুলোতে একটা বাহিনীকে নষ্ট করা যাবে না, আইনকে নষ্ট করা যাবে না। আমরা শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংক, শেয়ার বাজার, যেই কথাই বলি না কেন, প্রত্যেকটা জায়গা কিন্তু ধ্বংস করে দেওয়া হচ্ছে সুপরিকল্পিতভাবে। এই জায়গাগুলোতে আমি মনে করি যে নতুন যে আপনার নতুন সরকার ইন্টারিম হোক বা যাই হোক, প্রত্যাশা সীমাহীন, আমরা চাই এই জায়গাগুলোতে ভিজিবল কিছু হতে। বাট আনফর্চুনেটলি কিন্তু আমরা ওই ধরনের কিছু এখনো ওইভাবে দেখতে পাচ্ছি না, মানুষের প্রত্যাশাটা যা ছিল। জি আলামিন ভাই, আপনার কাছ থেকে শুনবো। মঞ্জু ভাই, একই বিষয়, সাদা পোশাকের পুলিশ। 2013 সালে আমাদের নেতা জনাব তারেক রহমানের যে একটা অর্থ পাচারের একটা মামলার
রায় হয়েছিল সেই মামলা কিন্তু তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল। যে বিচারক মোতাহার হোসেন সাহেব এই মামলা রায় দিয়েছিলেন, উনি শেষ পর্যন্ত প্রাণ ভয়ে বাংলাদেশ থেকে তাকে পালিয়ে যেতে হয়েছিল, আদালতের এজলাস থেকে এজলাস এয়ারপোর্টে থেকে যেতে হয়েছে। যেতে হয়েছিল ওখান থেকে। আপনাকে মনে রাখতে হবে, কোনো বিচারক ওই সময় স্বাধীনভাবে তার বিচার কাজ করতে পারে না, এই কথাটা আমাদের স্মরণ রাখতে হবে। বিগত দিনে প্রধান বিচারপতিকে বাংলাদেশ থেকে পিটিয়ে তাকে লাইথে থাপড়ে বাংলাদেশ থেকে বের করে দিছে। আমরা শুদ্ধভাবে পরিশুদ্ধভাবে মার্জিতভাবে অনেক কথাগুলো বলি শালীনতার সাথে, কিন্তু এই জিনিসগুলো বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে যে একজন বিচারপতি কখন কিসের জন্য দেশ ছাড়ে। তাকে এমনভাবেই তাকে নিগৃহীত করা হয়েছে, এমনভাবে অবদস্থ তাকে করা হয়েছে যে শোনা যায় যে কনস্টেবলরা পর্যন্ত তাকে থাপড় মেরেছে বা লাথি মেরেছে, তখন সে নিরুপায় দেশ ছেড়েছে। আজকে তাহলে আপনি কোনটা দেখতে পাচ্ছেন? আপনি কোনটা দেখতে পাচ্ছেন? আইনের কথা যে বললেন, আইনের শাসন তখন টোটালি ছিল না, ছিল হলো আওয়ামী শাসন। এই আওয়ামী শাসন বা যেটা হয়েছে, যেটা করার তাই তারা করেছে। আর আপনি যে সাদা পোশাকের পুলিশের কথা যে কথাটা বললেন, আমি ডক্টর আলামিনের সাথে একমত পোষণ করে বলতে চাই, ওই সময় সাদা পোশাকধারী প্রকৃতপক্ষে পুলিশ ছিল কিনা বাংলাদেশের মানুষের মনে এখন পর্যন্ত প্রশ্ন জাগে। ওই সময় সাদা পোশাকে যারা অভিযানে নেমেছে, আপনারা জানেন মতিঝিলের এজিবি কলোনিতে বিভিন্ন পরিত্যক্ত ভবনগুলোতে পুলিশের পোশাক পাওয়া গেছিল। ওই সময় শত শত পোশাক, তারা ওখান থেকে পোশাক পরে পোশাক পরে ডিবি লেখে গাড়ির মধ্যে নিয়ে তাদের যারা পছন্দনীয় বা টার্গেট ব্যক্তিগুলো উঠে নিয়ে ওখানে ওই সমস্ত জায়গায় টর্চার করে তাদেরকে কাউকে হত্যা করা হয়েছে, কাউকে গুম করা হয়েছে, কাউকে মুক্তিপণ আদায় করা হয়েছে। এই কাজগুলো ছাত্রলীগ যুবলীগ অহরহভাবে করেছে। পুলিশ র্যাবের একটা বড় অংশ এই সমস্ত অপরাধের সাথে জড়িয়ে গেছিল, যার ফলে সাদা পোশাকের পুলিশ এই কথা নাম শুনলে মানুষ আতঙ্কিত হতো। প্রকৃতপক্ষে সাদা পোশাকদারকে ভয় পাবা কারা? ভয় পাবে হলো যারা অপরাধী। সাদা পোশাক বলতে তো কোনো পোশাক নেই, না, সাদা পোশাক বলতে সাধারণ মানুষ, সাদা পোশাক মানে সাধারণ মানুষের পোশাক, ডিবির একটা ফর্ম পরে বা পুলিশের একটা স্টিকার তাদেরকে নিয়ে যাবে, কিন্তু এই ধরনের কোনো কিছু তাদের কাছে ছিল না। একটা গাড়ি নিয়ে যেত, যাকে ইচ্ছে তাকে উঠে নিয়ে যেত। তারা খোঁজ খবর রাখতো কোন লোকটা টাকা পয়সা বিশ্বাসে, কোন লোকটা বিএনপি করে, কোন লোকটা সরকারের বিরুদ্ধে বলে, বা কোন লোকটার দ্বারা এই জায়গায় তারা যে সমস্ত অপকর্মগুলো করতেছিল এই অপকর্মগুলো বাধাগ্রস্ত হতে পারে, এই সমস্ত শ্রেণীগুলোকে টার্গেট করে করে তারা এই কাজগুলো করেছে। এইটা শুধু সারা ঢাকা শহরে, সারা বাংলাদেশে তারা হয়েছিল। এবং শেখ হাসিনা সরকার একটা কাজ বাংলাদেশের মানুষকে ভালোভাবে শিখিয়ে গেছিল যে আমরা যারা গ্রামে যারা বসবাস করি, গ্রামে যাদের আমাদের জন্ম, গ্রামের মানুষ কখনো রাজনৈতিকভাবে হয়রানির শিকার হয়েছে, পুলিশের মামলার শিকার হয়েছে গ্রামের কোনো নেতাকর্মী, সাধারণ নেতাকর্মী, এটা বিগত দিনে কোনোদিনই ছিল না। এই বছর যেটা হয়েছে, অজপাড়াগাঁয়ের একটা সন্তান, যে সন্তানটা বিএনপি করে, অজপাড়াগাঁয়ের একটা ভদ্রলোক, যে লোকটা কৃষক দল করে, যে লোকটা শ্রমিক দল করে, যে লোকটা সরকার বিরোধী একটা কথা বলে, আপনার সরকারের বিরুদ্ধে বলাই মানে আওয়ামী লীগের বিরুদ্ধে বলা, এই কথাটাকে বলা হয়েছে। আওয়ামী লীগ এবং সরকার সম্পূরক করা হয়েছিল। যদি আওয়ামী লীগ এবং সরকার সম্পূরক না হয়ে বাংলাদেশকে যদি সরকার শাসন করতো, আওয়ামী লীগ দল পরিচালনা করতো, তাহলে কিন্তু এই কাজগুলো হতো না। বাংলাদেশ সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে বিজেপির ইঙ্গিত। জি। দৈনিক ইত্তেফাকের খবর ছিল এটি 2014 সালের। যখন প্রতিবেশী দেশের আগ্রাসন বাড়ছে, তখন কি শেখ হাসিনা ভারতীয় সরকারের সাথে বন্ধুত্বের খাতিরে বাংলাদেশের সীমানা ও জনগণের নিরাপত্তা উপেক্ষা করেছিলেন কিনা? মঞ্জু ভাই, এখানে আরেকটু জিনিস আমি উল্লেখ করি, পৃথিবীর সকল দেশেরই বর্ডার আছে এবং বর্ডারে কিন্তু লিথল উইপন ব্যবহার খুব একটা দেখা যায় না, বা যদিও করা হয় সেটি প্রাণঘাতী না, যে মারা যাবে না এইভাবে প্রয়োগ করতে হবে, বিশেষ করে গ্রেপ্তার করার নির্দেশনা থাকে। কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয়রা সবসময় বাংলাদেশিদেরকে পেলেই পাখির মতো গুলি করা, এটি কি শেখ হাসিনা সরকারের নতজানু পররাষ্ট্রনীতি না অন্য কিছু? 2001 সালের ঘটনা, বড়াইবাড়ির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। বড়াইবাড়ি ঘটনার পরিপ্রেক্ষিতে বিএসএফ যখন আমার বিডিআর এর কাছে চরমভাবে নাস্তানুবদ্ধ হলো, ওই সময় কিন্তু বিডিআর এর পাশে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের সাধারণ জনগণ। আপনি যে কথাটা বলছেন প্রশ্নের মধ্যে সে কথাটা বলতেছে, বাংলাদেশের জনগণ ছিল বিডিআর এর বড় শক্তি, বাংলাদেশের নিয়ামক শক্তি হিসেবে বাংলাদেশের জনগণ কাজ করে, সীমান্তে যারা থাকে। এইটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং ভারত ভালো করে জানে, বিধায় বাংলাদেশের মানুষকে বিএসএফ এর কাছে জিম্মি করার যে নকশা, এটা কিন্তু বাংলাদেশের ভিতর থেকে হয়েছিল। তার প্রমাণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ যখন বিএসএফ যখন বাংলাদেশের মানুষকে গুলি করে মারতেছে, এটা প্রতিবাদে যখন সারা বাংলাদেশে যখন উত্তাল হয়েছিল, সৈয়দ আশরাফ বলেছিলেন যে গরু চোররা গুলি খেয়ে মারা গেলে বাংলাদেশের সরকারের কিছু করার নাই, বাংলাদেশের মানুষ চোর, বাংলাদেশের মানুষ বাটপার, বাংলাদেশের মানুষ ডাকাত, এটা যদি হয় তাহলে বাংলাদেশ সরকার বিচার করবে। কিন্তু বাংলাদেশ সরকার চোর বলে বিএসএফ এর কাছে তুলে দিয়ে তাদেরকে গুলি করে মারার অধিকার এই সরকারকে কে দিয়েছিল? আওয়ামী লীগ সরকার বিগত সময় তাই করেছে। আওয়ামী লীগ ভারতকে খুশি করতে যেয়ে
ওই বড়াইবাড়ির কথা মনে করে ভারতকে বড়াইবাড়ির ব্যাপার নিয়ে কিন্তু ওই সময় আওয়ামী লীগ কিন্তু একটা ব্যাঘাতে পড়েছিল, কারণ বড়াইবাড়ির প্রতিশোধ বাংলাদেশের মানুষ এবং বিডিআর বিএসএফ এর উপরে যে নিয়েছিল, এইটার প্রতিশোধ কিন্তু তখন বিএসএফ নিতে পারছিল না। না পারার প্রেক্ষিতে তারা 4 বছর অপেক্ষা করছিলেন। তারপরে ক্ষমতা আসে বিএনপি ক্ষমতা আসার পরে তখন এই সময় ভিতরে তারা নীল নকশা বাস্তবায়ন করে। এই নীল নকশা বাস্তবায়নের পরে 111-এর পরে যে আওয়ামী লীগ ক্ষমতা আসলো, আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে 25শে ফেব্রুয়ারি যে বিডিআর যে হত্যাকাণ্ড ঘটেছে, এটা সমস্ত কিছু একটা জায়গায় কথা এবং এরা সবাই জড়িত। আপনি ইন্ডিয়া বলেন জড়িত, আওয়ামী লীগ বলেন জড়িত, আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের যারা মন্ত্রী এমপিরা তারা এর মধ্যে সরাসরি জড়িত ছিল। বাংলাদেশের জনগণকে তারা গিনিপিগ বানিয়েছিল, বাংলাদেশের জনগণকে বানাইছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিক। বিএসএফ যখন তখন গুলি করে মারতো সীমান্তবর্তী এলাকায় মানুষগুলো, প্রতিবাদী সবসময়। সীমান্ত তো একটা প্রোটোকল আছে, সীমান্তের প্রোটোকল আমাদের দেশের যারা আমাদের যে বিডিআর, এই বিডিআর এর যে গৌরবোজ্জ্বল ভূমিকা, সেই ভূমিকা সারা পৃথিবীর মানুষ তাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে। যার ফলে আপনি জানেন শান্তিরক্ষী মিশনে কিন্তু বাংলাদেশ আর্মিকে যখন ডাকা হয়েছিল, আর্মির পাশাপাশি পুলিশের পরে কিন্তু বিডিআর সদস্যদেরকে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। সার্বভৌমত্ব রক্ষার জন্য বিডিআর বরাবরই ছিল সোচ্চার। সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার কোনো নীল নকশা ছিল কিনা? দেখুন, শেখ হাসিনার উদ্দেশ্য ছিল বাংলাদেশটা ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য হয়ে থাকুক, উনি মুখ্যমন্ত্রী হিসাবেই থাকবে, নাম থাকবে প্রধানমন্ত্রী। কারণ আপনি তার অ্যাক্টিভিটিস শুধুমাত্র বিডিআর ইস্যুতে না, আপনি যদি খেয়াল করেন আমাদের আকাশ সীমায় একটা রাডার পর্যন্ত লাগাতে দেয় নাই, যে রাডারটা লাগালে এইটার ইন্ডিয়ার শক্তিশালী রাডারের মাধ্যমে আমাদের দেশের আকাশ সীমার আয় সব নিত কারা? ইন্ডিয়া। এবং আপনি বিদ্যুতে আদানির সাথে যে চুক্তি করেছে, মানে শেখ হাসিনার পরিকল্পনাটাই ছিল যে বিদ্যুৎ এবং ব্যাংকিং সেক্টর এবং পুরো দেশের যত প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিটা জায়গার কন্ট্রোল যদি ভারতের হাতে দিয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের কোনো অস্তিত্বই থাকে না। আর যে রেল লাইনটা করছিল, রেল লাইনের মাধ্যমে তখন যদি মানে জঙ্গি দমন এই নামে সেই নামে তখনকার ট্রুপস পাঠিয়ে দিত, তাহলে বাংলাদেশের তো কোনো অস্তিত্ব থাকতো না। কাগজে কলমে আমরা বাংলাদেশ দেখতাম। লেন্তুদ্দর্জি। হ্যাঁ, এইসব কারণেই কিন্তু এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে। আমরা যে অনেকবার বলি যে নতুন স্বাধীনতা কি, নতুন স্বাধীনতা হচ্ছে ভারতীয় আগ্রাসন থেকে স্বাধীন। আমরা কিন্তু এই সরকারকে না হটাতে পারলে বাংলাদেশ থাকতো না, শেখ হাসিনা সরকারকে অবশ্যই। তো সেই জন্য আমরা মনে করি যে আসলে বিডিআর এর ব্যাপারটা তো আমরা দেখলামই কিভাবে নির্মমভাবে, বিশেষ করে সীমান্তের যে সিকিউরিটি বা বিএসএফ এর যে ভূমিকা। হ্যাঁ, তখন তো বিএসএফ এর যেই অবস্থা ছিল, আর আপনি এখন দেখেন জাস্ট সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে তাদের মানে বিহেভিয়ার বা মানুষ এখন গ্রামবাসীরা পর্যন্ত তাদের অস্ত্রকে ভয় পাচ্ছে না। এটা কি জাতিগত যে আমাদের যে ঘুরে দাঁড়ানো বা আমাদের জাতিসত্তা, এটি জাগ্রত হওয়ার কারণে এটি হয়েছে? এটা জাগ্রত হওয়ার চেয়ে বড় কথা হচ্ছে যে যেহেতু ফ্যাসিস্ট নাই, ফ্যাসিস্টরা যেহেতু ইন্ডিয়ার বড় প্যাট্রন ছিল, তারা বাংলাদেশের চেয়ে বেশি ভালোবাসতো ইন্ডিয়াকে। কোনো উপদেষ্টা আপনার বলতো যে ট্রান্সশিপমেন্টের ফি চাওয়া, যে আমার মনে আছে মশিউর রহমান বলেছে, এটা নাকি অসভ্যতা, অভদ্রতা। আমার দেশের মানে নদীর উপর আপনি তিস্তার রাস্তা করে দিচ্ছেন তাদের আসার জন্য, পদ্মা সেতুর উপরও যে ধরেন যে রেল লাইনটা শুধুমাত্র এটা ইন্ডিয়ার জন্য। তাহলে আমি দেশের ভেতরে নিজস্ব ল্যান্ড, নিজস্ব লোক, প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু দেখছি যে শুধুমাত্র পার্শ্ববর্তী দেশকে সুবিধা দেওয়া, আমার দেশের সার্বভৌমত্ব নষ্ট করা এবং আমার দেশটাকে নতজানু করে রাখা, এটাই ছিল একমাত্র উদ্দেশ্য। মানে এই হুমকি তো এখনো আছে। তাহলে আমাদের যে জাতিগত ঐক্য জুলাই অভ্যুত্থানে তৈরি হয়েছে, সেই ঐক্যে কেন ফাটল ধরাচ্ছি আমরা? দেখুন, আসলে ঐক্যটা তো আমাদের নিজেদের স্বার্থে রাখতে হবে। ভারত বিরোধী আমাদের প্রত্যেকটা মানুষই, যারা স্বাধীন চেতা, প্রত্যেকটা মানুষই চায়। আমাদের ভারত বিরোধী কেন হতে হবে আসলে? ভারত আমাদের প্রতিবেশী তো বদলানো যাবে না, কিন্তু তাদের সাথে তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের তৈরি হবে। প্রতিবেশী যদি ভারতের মতো হয়, তাহলে এই প্রতিবেশীর জন্য কিন্তু সত্যিকার অর্থে মানে ওরা বন্ধু হলে শত্রুর আর দরকার নেই। কারণ তাদের যে আচরণ, মানে তারা শুধুমাত্র দাবি করে যে স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছে, বাট এটা তাদের মেইন উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল যে ভাগ করে নেওয়া, মানে এই শক্তিটাকে কমিয়ে দেওয়া এবং আলটিমেটলি তাদের কন্ট্রোল বাড়ানো। এটার স্বার্থেই কিন্তু তারা সব ধরনের কাজগুলো করেছে। এবং বাংলাদেশের ভেতরে যে আভ্যন্তরীণ যে গণ্ডগোল তৈরি করা, 57 জন এই হাই র্যাঙ্কড অফিসিয়াল আপনি কোথায় পাবেন? দীর্ঘ সময় বাংলাদেশের মানুষ তাদেরকে তৈরি করেছে বাংলাদেশের জন্য। তারা যেখানে এত বড় একটা স্বাধীনতা যুদ্ধেও কিন্তু এতজন হাই র্যাঙ্কড অফিসিয়াল একবারে হয়নি, সেখানে আপনি তাদের পরিবারকে যে ধরনের নির্যাতন করা হয়েছে, যা করা হয়েছে, এটা কোনোভাবে একটা স্বাধীন দেশের অবস্থা হতে পারে না। এটা মানে একেবারেই নতজানু নীতির কারণে অবশ্যই বা গরদ রাজ্য বানানোর প্ল্যানের অংশই ছিল আমাদের, তাই মনে হয়। আলামিন ভাই, আপনার কাছ থেকে সময় থাকলে আবারও শুনবো। মঞ্জু ভাই, আলামিন ভাই বলছিলেন যে আমাদের ট্রান্সশিপমেন্টের যে ফি চাওয়া বা এটির যে মূল্য চাওয়া বা দাবি করা, এটি এক ধরনের অসভ্যতা বলে একজন উপদেষ্টা মন্তব্য করেছিলেন। আমার দেশের ল্যান্ড, আমার ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করবে সব কিছু, তারপরেও কেন অসভ্যতা মনে হয়েছিল বা ওনার এই ধরনের বক্তব্য কেন ছিল? এটাকে বলা হয় স্থাবকতা, দালালি। আপনি দেখেন, আপনি যদি পদ্মা ব্রিজ পার হন, এই ব্রিজ পার হইতে যে হাইওয়ে রোড যে রয়েছে, রোডের ট্যাক্স আপনাকে দিতে হয়।
ব্রিজের ট্যাক্স আপনাকে দিতে হয়, যমুনা সেতু দেন, যমুনা সেতু টোল আপনাকে দিতে হবে, যে কোনো জায়গায় আপনি টোল দিতে হয় আপনাকে। আমরা বলতে চাই আশুলিয়া থেকে তিতাস একটা ঐতিহ্যবাহী নদী, এই ঐতিহ্যবাহী ইতিহাসের একটা অংশ, আমাদের স্বাধীনতা যুদ্ধে তিতাস একটা নদীর নাম, এটা নিয়ে একটা আমাদের গল্প আছে, আমাদের সিনেমা আছে, মুক্তিযুদ্ধকে আমরা সমৃদ্ধ করেছি, আরও উৎসাহিত করেছি। সেই তিতাস নদীর উপরে সরাসরি বাদ দিয়ে ভারতকে যে ট্রানজিট করিডোর করে দেওয়া হয়েছে আগরতলা পর্যন্ত, একটা নদীকে মেরে ফেলা হয়েছে, যে নদীগুলা ভারতীয় আগ্রাসনের মাধ্যমে এখন আমার ধ্বংসের পথে, সেই নদীর মধ্যে আমরা নিজেরা বাদ দিয়ে ভারতকে আমরা ট্রান্সশিপমেন্টের ব্যবস্থা করেছি। সেই ট্রান্সশিপমেন্টটার ভিতরে যদি আমাদেরকে রীতিমতো মানে আন্তর্জাতিক রুল এবং ল অনুযায়ী আমাদের যদি ট্যাক্স দিত, তাহলে বাংলাদেশ কিন্তু সমৃদ্ধশালী হতো, বাংলাদেশ ধনী হতো। সেটা না করে ওই যে রীতিমতো ভারতকে তোষামতি করতে গিয়ে বিনা পয়সায় কিভাবে তাদেরকে দেওয়া যায় সে চেষ্টা করেছে। এক, 2 নম্বর হলো সেই ফেনী নদীর পানিকে বিনা চুক্তিতে বিনা পানিগুলো দিয়ে দেওয়া হয়েছে। ফেনী এলাকার মানুষ মুহুরী প্রজেক্ট আজকে মার খাচ্ছে, আমার কৃষি ব্যবস্থা কিন্তু ওখানে ধ্বংস হচ্ছে, সেটা দিয়ে দেওয়া হয়েছে। ভারতকে এমনভাবে উজাড় করে দিয়েছে, শেখ হাসিনা নিজে সংবাদ সম্মেলনে একদম জোরে সোরে বলেছে, ভারতকে আমি যা দিয়েছি ভারত চিরে যেমন তা মনে রাখবে। আর আমরা এমন অকৃতজ্ঞ নই যে ভারত নিশ্চয়ই ভারত অবশ্যই শেখ হাসিনার এই অবদান মনে রেখে শেখ হাসিনার পাশে আজীবন থাকবে এবং আমাদের এই বাংলাদেশের বিরুদ্ধে কনস্পেসিও থাকবে। সেক্ষেত্রে আমাদের এই বাংলাদেশ, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের জাতীয় ঐক্য অনেক বেশি জরুরি এবং একবার আমাদের ঐক্য 24-এ যে ঐক্য গড়ে উঠেছিল, আমরা কিন্তু এই আগ্রাসী বা আধিপত্যবাদের হাত থেকে মুক্ত হয়েছি, ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি। কিন্তু ইদানিং আবার লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের ঐক্যে কিছুটা ফাটল দিচ্ছে। এই ফাটল যদি কন্টিনিউ করে সেক্ষেত্রে এই পলাতক ফ্যাসিস্টরা তো একটি স্পেস পেয়ে যাবে, সেক্ষেত্রে কি করা উচিত? আমরা বলতে চাই আমাদের ভিতরে মতবিরোধ থাকতে পারে, কিন্তু একটা মনে রাখবেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা কখনোই আমাদের ঐক্যকে আমরা বিনষ্ট হতে দেব না। বাংলাদেশের 18 কোটি জনগণ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। ভারতে যে মানে ডক্টর আলামিন যেটা বলেছিলেন যে ভারতীয় আগ্রাসনকে আমরা অবশ্যই প্রতিহত করব, ভারতকে প্রতিবেশী হিসেবে, বন্ধু হিসেবে আমরা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নাই, কিন্তু ভারতীয় আগ্রাসনকে আমরা কিছুতেই মানতে রাজি নই। লালমনিরহাট সীমান্তে একই অবস্থা, সিলেট সীমান্তে একই অবস্থা। বাংলাদেশের মানুষ আস্তে আস্তে জেগে উঠতেছে। বাংলাদেশের মানুষ যে 56,000 বর্গ কিলোমিটারের যে আমার বাংলাদেশ, লাল সবুজের পতাকার যে দেশ, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষ যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, তারপরেও তারা ভুল স্বীকার করছে না, কিন্তু এই যে মনে করেন 5 to 10% বা 15% ধরে নিলাম, এদেরকে আসলে এদের ব্যাপারে আপনাদের রাজনৈতিক অবস্থান কি হবে? আপনাকে আমাদের আপনি 71 যেতে হবে। আপনাকে 71 তো যুদ্ধ হয়েছিল, 71 যুদ্ধে এই দেশের মানচিত্র যেটা সৃষ্টি হয়েছিল 71 যুদ্ধের মাধ্যমে। এই যুদ্ধে 71 যুদ্ধে তো শতকরা 100% মানুষ আমাদের পক্ষে ছিল না। 71 যুদ্ধেও আমাদের বিরুদ্ধে একটা শক্তি ছিল, তারা আমাদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছে, পাকিস্তানের দালালি করেছে, পাকিস্তানের পক্ষে তারা নিজেরা রাজাকার স্বীকার করে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বর বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। বাংলাদেশ কিন্তু ঠিকই স্বাধীন হয়েছে। তদ্রূপ এখন যদি আসেন আপনি, এখন যে 7 থেকে 8% যদি কেউ ভারতের পক্ষে দালালি করে, থাকতেই পারে এটা, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে মেজরিটি বৃহৎ ঐক্যের কাছে সেই শক্তি কিছু না, টিকতেই পারবে না। তাদেরকে আত্মগোপন করে পালিয়ে থাকতে হবে। তারা সগৌরবে মাথা উঁচু করে কথা বলতে পারবে না। কারণ একটা জিনিস আপনারা রাখবেন, বাংলাদেশের একজন ক্ষুদ্র কৃষক, সে যখন একটা অস্ত্রের সামনে দাঁড়িয়ে কাঁচি হাতে, আপনি দেখেছেন মনে টিভিতে এবং বিভিন্ন চ্যানেলগুলোতে আপনারা দেখছেন, বিশেষ করে সামাজিক সোশ্যাল মিডিয়াতে এগুলো প্রচার হয়েছে, একজন কৃষক যেভাবে দৌড়ে গিয়ে বিএসএফকে তাড়া করেছে, এইটা দেখার পরে বাংলাদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক যারা যেখানে আছে, তাদের ভিতরের যে আপনার হৃদয়ের যে স্পিড সেটা আরো বেড়ে গেছে। এটা দেখে কেউ হয়তো বা খারাপ লাগতে পারে, যারা প্রকৃতপক্ষেই বাংলাদেশকে ভালো না বেশে ভারতকে ভালোবাসে, এবং ভারতকে ভালোবাসার চেয়েও মানে শেখ হাসিনাকে ভালোবাসে। শেখ হাসিনা এত কিছু করার পরও ভারত কিন্তু বলছে তারা শেখ হাসিনাকে ছাড়বে না, কারণ তারা দুইজনকে যা দিয়েছে, এই দেওয়ার একটা বিনিময় যেটা আছে আর কি, বিনিময় স্বরূপ কিন্তু ভারত তাকে আশ্রয় দিচ্ছে। পৃথিবীর কোনো দেশ কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে না। অধ্যাপক আলামিন, অন্তর্বর্তীকালীন সরকারের এমন বাস্তবতায় কি উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন? অলরেডি কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে মানে আপনার পররাষ্ট্রনীতি দেখেছি এবং তাদের যে বোল্ডলি ভারতের বিরুদ্ধে প্রোটেস্ট করা দেখেছি এবং যেইভাবে কথা বলেছে দেখেছি, তাতে আমরা আশান্বিত হচ্ছি যে অ্যাটলিস্ট আমরা আগের যে অবস্থাটায় ছিলাম তাতে তো ফিরে যাচ্ছি না, তবে এটাকে আরও জোরদার করা, আরও শক্তিশালী করা। কারণ বাংলাদেশের ভেতরে প্রচুর ভারতীয় এজেন্ট আছে, প্রচুর এজেন্ট এখনও আছে, এবং মানে ফ্যাসিস্ট যারা ছিল, বাংলাদেশ বিরোধী বা আমাদের
ঐক্যের বিরোধী শক্তিও আছে। অনেক আছে, তো সেইগুলোকে আমরা আসলে খুবই সতর্ক থাকতে হবে। যে যার জায়গা থেকে যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের প্রতি যাদের ওনারশিপ আছে, তারা প্রত্যেকেই সতর্ক থাকতে হবে। যেখানে চিহ্নিত হবে, যেখানে পাবে, তাদেরকে আইনের সোপর্দ করতে হবে। মানে কারণ তারা কমন গোপনীয়ভাবে- ইন্টারেস্টে আসলে ইউনিটি রাখতেই হবে। অবশ্যই, এবং তারা কিন্তু গোপনীয়ভাবে তাদের কার্যকলাপ কিন্তু চালিয়ে যাচ্ছে। ইভেন ইন্ডিয়া থেকেও বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন গ্রুপে কিন্তু তারা, আপনি যতই তারাকে নিষিদ্ধ করছেন, একটা বড় অংশ কিন্তু, যেহেতু তারা এই বিগত লম্বা সময়ে দুর্নীতি শ্বেতপত্র অনুযায়ী 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দেশ থেকে, তাদের হাতে যেমন প্রচুর টাকা যেহেতু, এবং মানে ইন্ডিয়ার মতো পরাশক্তি তাদের সাথে যেহেতু সাথে আছে, এই দুইটা মিলিয়ে কিন্তু তারা বাংলাদেশকে মানে অস্থিতিশীল করার চেষ্টা অব্যাহত চালিয়ে যাবে। সেই জন্য আমাদের ইউনাইটেড থাকার বিকল্প নাই, যারা বাংলাদেশের পক্ষের লোক। জি, ধন্যবাদ অধ্যাপক আলামিন, ধন্যবাদ মঞ্জু ভাই, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।